মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবরে যাচ্ছি। ভুয়া জন্মদিন পালন এবং মানবতা বিরোধী অপরাধীদের মদত দেওয়ার অভিযোগ সহ মানহানির পৃথক 5 মামলায় খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত 4টি এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত 1টি মামলায় খালাসের আদেশ দেন। শরীয়ত খানের রিপোর্ট। 2016 সালের 30 আগস্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম। একই বছর 3 নভেম্বর যুদ্ধাপরাধীদের মদত দেয়া সহ নানা অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে 3টি মানহানির মামলা দায়ের করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। 2017 সালের 25 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে কটূক্তির অভিযোগের আরেকটি মামলা দায়ের করেন একই ব্যক্তি। বিএনপি চেয়ারপারসনের এসব মামলাগুলোর শুনানির জন্য দিন ধার্য ছিল মঙ্গলবার। তবে এসব মামলার বাদীরা আদালতে হাজির না হওয়ায় মামলাগুলো খারিজ করে আসামিকে খালাস প্রদান করেন ঢাকার পৃথক 2 অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এটা ছিল আওয়ামী লীগের সরকারের কাল্পনিক মামলা এবং আমি বলেছি কিন্তু নাম সর্বস্বহীন পরিচয়হীন মানুষ তারা আওয়ামী লীগের আনুকূল্য পাওয়া, দুর্নীতিতে সামিল হওয়া এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে খালেদা জিয়ার নামে মামলা করলে সরকারের কাছাকাছি যাবে, দুর্নীতি করতে পারবে, সেই কারণে সেই অসৎ উদ্দেশ্যে এই মামলাগুলো করা হয়েছিল। বিজ্ঞ আদালত আজকে ম্যাডামের 5টি মামলায় তাকে খালাস দিয়েছে। বিএনপি আইনজীবীদের অভিযোগ 4 বছর আগে বাদীর মৃত্যু হলেও হয়রানি করতেই এতদিন এসব মিথ্যা মামলা ঝুলিয়ে রাখা হয়েছিল। আপনি এবি সিদ্দিক নামে একজন লোক ছিলেন, তিনি মারা গেছেন 4 বছর আগে, কিন্তু তার মামলা এখনো মরে নাই, যেটা আজকে খালাস পেলেন ম্যাডাম খালেদা জিয়া। অর্থাৎ সরকারের ইঙ্গিতে 5 আগস্টের আগ পর্যন্ত এই মামলায় যত আমরা ডাক চিৎকার করেছি, আদালতে নিবেদন করেছি, আদালত শুধু তারিখের পর তারিখ দিয়ে যেতেন, কারণ সরকারের পৃষ্ঠপোষকতায় এই সকল মামলা ছিল। শরীয়ত খান, RTV, ঢাকা। শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং পার্শ্ববর্তী দেশের যোগসাজশে পরিকল্পিতভাবে বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে দাবি করে ঘটনার পুনঃতদন্ত এবং সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে বিএনপি। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটি জানায়, দেশপ্রেমিক সেনাবাহিনীর নৈতিকতা ভেঙে দিতে এবং ব্যর্থ ও নতজানু রাষ্ট্রে পরিণত করতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। সুষ্ঠু বিচারের নিশ্চিতে স্বাধীন তদন্ত কমিশন গঠনেরও দাবি জানায় বিএনপি। বিডিআর হত্যাকাণ্ডের বিচার চাওয়া চাকরিচ্যুত সেনা কর্মকর্তাদের চাকুরিতে পুনর্বহালের দাবি জানায় বিএনপির এই নেতা। 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দফতরে সংগঠিত হয় দেশের ইতিহাসের নারকীয় এই হত্যাকাণ্ড, যেখানে বাহিনীটি প্রধান সহ 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জন নিহত হন। ফেব্রুয়ারি তারিখে আমরা আশা করব বর্তমান সরকার নির্মোহভাবে, নিরপেক্ষভাবে এই ঘটনার তদন্ত করবেন এবং পুনর্বিচারের কাজ দ্রুত শুরু করবেন। ইতিমধ্যে অনেক নিরীহ ব্যক্তিকে দণ্ডিত করা হয়েছে, অনেক দোষী ব্যক্তি শাস্তির আওতার বাইরে চলে গিয়েছে। অতি অল্প সময়ের মধ্যে এই নারকীয় বিডিআর হত্যাকাণ্ডের আমরা একটা সুষ্ঠু পরিণতি দেখতে চাই, বিচার চাই, যাতে করে আমাদের যে ক্ষতিগ্রস্ত পরিবারসমূহ তারা যেন এ ব্যাপারে তাদের যাতে অন্তর শান্ত হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলাদা বৈঠক করেছেন ব্যবসায়ী নেতা এবং গণমাধ্যমের সম্পাদক বৃন্দ। সকাল 10:30টায় 6 জনের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে বৈঠক করেন। ব্যবসায়ীদের পক্ষ থেকে সরকারকে সমর্থনের কথা জানান তারা। দাবি ছিল চলমান পরিস্থিতিতে শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের। এ সময় ব্যবসায়ীদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। বেলা 11:30টার দিকে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে উপস্থিত ছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, নিউ এজের সম্পাদক নুরুল কবির, যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ সহ আরো অনেকেই। চলতি মাসে ঢাকায় আসবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।
দিনক্ষণ ঠিক না হলেও মাসের মাঝামাঝি সময় আসার কথা রয়েছে তার। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই হবে মার্কিন সরকারের প্রথম কোনো প্রতিনিধি দলের ঢাকা সফর। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের রাজস্ব এবং অর্থ দফতরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। সফরকালে প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, অর্থ উপদেষ্টা ছাড়াও ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া প্রতিনিধিদের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে। ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফিককে বিমানবন্দরে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রকে হত্যার পর লাশ পোড়ানোর অভিযোগ রয়েছে। সোমবার তার পালিয়ে যাওয়ার খবর পায় আইন শৃঙ্খলা বাহিনী। দিনভর চেষ্টার পর রাত 10টার দিকে তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। তিনি গত 5 আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় অভিযুক্ত। পুলিশের লুট হওয়া অস্ত্র এবং গোলাবারুদ জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আজ। এরপরও কারো কাছে অস্ত্র এবং গোলাবারুদ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এসব অবৈধ অস্ত্র উদ্ধারে সারা দেশে রাত 12টা থেকে শুরু হচ্ছে যৌথ অভিযান। সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী যৌথ অভিযানের কথা জানান। গতকাল পর্যন্ত লুণ্ঠিত বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার হয়েছে 3880টি, গুলি জব্দ করা হয়েছে 2,86,353 রাউন্ড, টিয়ার গ্যাসের শেল 22,201টি এবং সাউন্ড গ্রেনেড 2,139টি। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে আছেন সহকর্মী ইকবাল অনেক, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। অনেক আগামীকাল থেকে যৌথ অভিযান শুরু হওয়ার কথা রয়েছে, তো পরিকল্পনা সহ এই অভিযানে কোন কোন বাহিনী থাকবে? রিদওয়ানা, আপনি যেমনটি বলছিলেন যে সব ধরনের যে অস্ত্র জনসাধারণের কাছে আছে সেই অস্ত্রগুলো কিন্তু জমাদানের শেষ দিন কিন্তু আজকে, কিন্তু তারপর কিন্তু রাত 12টার পর থেকে কিন্তু যৌথ বাহিনী অভিযান পরিচালনা করবেন। এই যৌথ বাহিনীতে আমরা যতটুকু জেনেছি যে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ সদস্যরা থাকবেন, সেই সঙ্গে র্যাব সদস্যরাও থাকতে পারেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি। যদি বলে রাখি যে গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে যেসব বৈধ অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল সেই সব লাইসেন্সেরও কিন্তু প্রজ্ঞাপন আকারে জারি করে তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। তাহলে আজকে অবধি পর্যন্ত সেসব অস্ত্র এবং পুলিশের যে থানাগুলোতে যে অস্ত্র গোলাবারুদ লুট হয়েছে সেসব জমাদানের শেষ তারিখ কিন্তু আজকে। আমরা পুলিশ সদর দপ্তর এবং ডিএমপি থেকে যে তথ্যসূত্র পেয়েছি, এ পর্যন্ত লুট হওয়া প্রায় 4000 অস্ত্র এবং প্রায় 3 লাখের মতো গোলাবারুদ উদ্ধার করেছে এ পর্যন্ত পুলিশ। এবং তারই প্রেক্ষিতে কিন্তু আজকে শেষ দিন রাত 12টা অবধি পর্যন্ত কিন্তু জমাদানের জন্য সময় রয়েছে। কিন্তু যারা বৈধ, যাদের কাছে যে লাইসেন্স প্রাপ্ত যে অস্ত্রগুলো ছিল, তারা যদি নিকটস্থ থানায় যদি জমা না দেন তাহলে সেগুলোও কিন্তু অবৈধ হিসেবে গণ্য হবেন। এবং যাদের কাছে লুট অস্ত্রগুলো রয়েছে সেগুলো যদি তারা আজকের মধ্যে জমা না দেন, তারই প্রেক্ষিতে কিন্তু আগামীকাল থেকে অভিযান পরিচালিত হবে এবং যাদের কাছে অবৈধ এসব অস্ত্র পাওয়া যাবে এবং তাদেরকে যে দেশের প্রচলিত আইন রয়েছে সেই আইন অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য যে গোলাবারুদ যে জমাদানের শেষ যে সময়টি রয়েছে তার। ইকবাল, অনেক ধন্যবাদ আপনাকে। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে স্বর্ণা দাস নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। রবিবার রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্ত এলাকায় এই ঘটনাটি ঘটে। তবে এখনও স্বর্ণার মৃতদেহ বাংলাদেশে হস্তান্তর করেনি বিএসএফ। সোমবার সন্ধ্যায় বিজিবির 46 ব্যাটালিয়নের একটি দল স্বর্ণার বাসায় গেলে বিষয়টি জানানো হয়। এ সময় বিজিবির 46 ব্যাটালিয়নের লালারচক বিউপির টহল কমান্ডার নায়েক ওবায়েদ জানিয়েছেন, স্থানীয় দালালদের সহায়তায় স্বর্ণাসহ আরও কয়েকজন চোরাই পথে ভারতে যেতে চাচ্ছিলেন। এ সময় তারা ভারতের কাঁটা তারের বেড়ার কাছে পৌঁছলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই স্বর্ণার মৃত্যু হয়। নিহত স্বর্ণা জুড়ি উপজেলার পশ্চিম জুড়ি ইউনিয়নের কালনিগড় গ্রামের পরেন্দ্র দাসের মেয়ে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আরব আমিরাতে বিক্ষোভ দেখিয়ে দণ্ডিত ৫৭ প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তাদের শীঘ্রই দেশে পাঠানো হবে বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানিয়েছেন। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সম্পাদকদের সঙ্গে বৈঠকে এ কথা জানিয়েছেন তিনি। গত ২০ জুলাই প্রবাসী বাংলাদেশিরা সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করেন। এরপর ৫৭ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। বিচারের পর এই প্রবাসীদের মধ্যে কারো ১০ বছর, কারো ১১ বছর, এমনকি কারো কারো যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এরপর অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশিদের ভিসা সুবিধাও বন্ধ করেছে দেশটি। রাজধানীতে তুমুল বৃষ্টিতে ডুবিয়েছে ঢাকার প্রধান সড়ক এবং অলিগলি। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩ ঘন্টায় ঢাকায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে ঢাকার মিরপুর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, বনানী, জিগাতলা, ধানমন্ডি ২৭ নম্বর সহ বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে পথে নেমে বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা। পূর্বাভাসে আরও বলা হয়, সকাল ৬টা পর্যন্ত কুমিল্লায় দেশের সর্বোচ্চ ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া বান্দরবানে ২৫, বরিশালে ২৩, চট্টগ্রামে ২১ এবং চট্টগ্রামের আমবাগানে ২১ মিলিমিটার সহ দেশের বিভিন্ন জায়গায় কম বেশি বৃষ্টি হয়েছে। রিক্সা মেইন রোডে আসতে না, এখন অবাধে রিক্সা আসতেছে। বৃষ্টির কারণে আগের চেয়ে মানে অন্যান্য দিনের তুলনায় একটু বেশি। বৃষ্টির কারণে অনেক তীব্র যানজট, রাস্তায় অনেক পানি। ১ ঘন্টায় মনে হয় ১ কিলো জায়গায় আসতে পারিনি। অনেক যানজট, বৃষ্টির কারণে অনেক যানজট, আর রাস্তায় প্রচন্ড পানি জমে থাকে, এই জন্য যানজটটা বেশি। ধীর গতিতে উন্নতি হচ্ছে দেশের বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতির। পানি কমার সঙ্গে সঙ্গে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। নোয়াখালীতে পরিস্থিতির উন্নতি হলেও এখনও পানিবন্দী আছে ১৮ লাখ মানুষ। জেলায় বন্যায় মৃতের সংখ্যা ১১ জন। আর খাদ্য এবং বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি দেখা দিয়েছে ডায়রিয়া, কলেরা সহ নানা পানিবাহিত রোগ। এখনও পানিবন্দী থাকায় মানবেতর জীবনযাপন করছেন ফেনীর দাগন ভূঁইয়ার বাসিন্দারা। জেলায় এখন পর্যন্ত বন্যায় ২৫ জনের মৃত্যু হয়েছে। গবাদি পশু মারা গেছে ৪ লাখ, সাপের কামড়ে আহত হয়েছেন ৫০ জন। কুমিল্লায় পানি কমায় ভেসে উঠছে ভয়াবহ ক্ষতগুলো। গোমতীর ভাঙনে, বুড়িচংয়ে বেড়ি বাঁধ সংলগ্ন ৬টি গ্রামে ব্যাপক ক্ষতি হয়েছে। দীর্ঘদিন পানির নিচে থাকায় নষ্ট হয়েছে ঘরের মালামাল। আবহাওয়া শুষ্ক থাকায় লক্ষ্মীপুরে বিভিন্ন এলাকায় পানি কমতে শুরু করেছে। তবে পানি কমলেও দুর্ভোগী দিন পার করছেন জেলার ১০ লাখ মানুষ। মৌলভীবাজারে খাদ্য এবং বিশুদ্ধ পানি, গোখাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। বন্যার কারণে তো আমরা অনেক ক্ষয়ক্ষতি হইতেছি। মানে রোড ভাঙি গেছে, গাড়ি ঘোড়া চালাইতে পারি না পানি গাছের লাগে। মনে ঘরে তুলে আর উঠছে ১ দুদিন পানি নামতে নামতে একখানা বিরাট নামছে। এ পর্যন্ত অসুস্থ জামে ঘরে মাদ্রাসা যা পড়ে রয়েছে, মানে চিয়া টিয়া যা ধরে তুলে খাই। রাত কোনো টাকা পয়সা চাইল ডালে কিছু পাই না। দর্শক, নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মনির হোসেন বাবু। মনির, নোয়াখালীতে বন্যার পরিস্থিতি একটু জানতে চাবো সবশেষ, এবং প্রত্যন্ত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছচ্ছে কিনা ঠিকভাবে। আপনি যেমনটি বলছিলেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় নোয়াখালীর 9টি উপজেলার মধ্যে 8টি উপজেলায় কিন্তু বন্যায় প্লাবিত হয়েছে। তো গেল কয়দিন থেকে এই অঞ্চলে বৃষ্টিপাত তেমন না হয়, বৃষ্টির পানি বন্যার পানি নামতে শুরু করেছে। সাথে সাথে ভেসে উঠছে এখানকার ক্ষয়ক্ষতির চিত্র। যদি একটু আপনাকে বলে রাখি, এখানকার যে গ্রামীণ অবকাঠামো, রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, পাশাপাশি যে মহাসড়কের যে রাস্তাগুলি রয়েছে সেগুলো কিন্তু খানাখন্দে ভরে গেছে এবং বেহাল দশা রয়েছে এই সমস্ত অঞ্চলের রাস্তাঘাট। তো এই অঞ্চলে পানি নামার সাথে সাথে বাড়ছে পানিবাহিত রোগের সংখ্যা। গেল 24 ঘন্টায় এই অঞ্চলে আমাদেরকে জেলা সিভিল সার্জন কর্মকর্তা মাসুম ইফতেখার জানিয়েছেন যে 361 জনেরও বেশি মানুষ ডায়রিয়া, সাপে কামড় সহ বিভিন্ন রোগে ভর্তি হয়েছে। গেল 21শে আগস্ট থেকে আজকে পর্যন্ত প্রায় 8টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসেছেন প্রায় 2000-এরও বেশি মানুষ। এদিকে আপনাকে একটু বলে রাখি, এখানে যে বন্যার পানি নামছে তা একেবারে ধীর গতিতে, কারণ বিভিন্ন খালগুলো ভরাট করে রেখেছেন স্থানীয় প্রভাবশালীরা। সেই খালগুলো পুনরুদ্ধারের জন্য আজকে সকাল থেকে
বিভিন্ন উপজেলা প্রশাসন তাদের খাল অবমুক্তকরণের অভিযান অব্যাহত রেখেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই বন্যায় সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে বোরোর বীজতলা, যে মাছের ঘেরগুলি রয়েছে সেগুলি শত কোটি টাকার মাছ বন্যার পানিতে নষ্ট হয়ে ভেসে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার মৎস্য খামারিরা। পাশাপাশি যারা মুরগির ফার্ম গরু খামারের সাথে জড়িত তারা আমাদেরকে জানিয়েছেন তারাও একটা দুর্বিষহ কষ্টের মধ্যে তাদের খানগুলি পরিচালনা করছেন। আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখি, এই অঞ্চলে আসলে যে পরিমাণ ত্রাণ বিভিন্ন বাংলাদেশ থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ রাজনৈতিক দলগুলি যেগুলি দিচ্ছেন সেই তুলনায় কিন্তু ত্রাণ সরকারিভাবে একেবারে অপ্রতুল বলে তারা আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে উপজেলা শহর বা রাস্তার পাশে যে আশ্রয় কেন্দ্রগুলি ছিল বা যে এলাকাগুলি ছিল সেগুলিতে মানুষ পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পেলেও যে দুর্গম এলাকাগুলি রয়েছে সেগুলিতে ত্রাণ এখনো পর্যন্ত পৌঁছায়নি বলে আমাদেরকে জানানো হয়েছে। আর যারা জানান যে বন্যার পানি কমতে শুরু করাতে আশ্রয় কেন্দ্র থেকে মানুষ কিন্তু তাদের নিজ ঘর বাড়িতে ফিরতে শুরু করেছে, সেখানে তাদের ঘর বাড়ির যে বেহাল দশা সেটা দেখে তারা আরো অনেকটাই মানবতার জীবনযাপন করবেন বলে তারা। ধন্যবাদ আপনাকে মনির। ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলন থেকে সরে আসায় কাল থেকে দেশের হাসপাতালগুলোতে শুরু হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনকারী চিকিৎসকদের মুখপাত্র ডাক্তার আব্দুল আহাদ জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে নিরাপত্তার নিশ্চয়তা পেয়েছেন তারা। আর প্রতিষ্ঠানটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানিয়েছেন চিকিৎসকদের সুরক্ষায় আইন সংস্কার এবং স্বাস্থ্য পুলিশ গঠনের আশ্বাস দিয়েছে সরকার। এদিকে আজ সকাল 10টা থেকে বহির্বিভাগে চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। সেলিম মালিকের রিপোর্ট। গত 31 আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরে জড়িতদের বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মবিরতির ঘোষণা দেয় ইন্টার্ন চিকিৎসকরা। এই ঘটনায় জড়িত কমপক্ষে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আলোচনায় চিকিৎসকদের নিরাপত্তার বিষয়ে জোর দেওয়া হয়। এরপর কর্মসূচি প্রত্যাহার করেন চিকিৎসকরা। সে যেহেতু আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমরা আশ্বস্ত এবং আমরা আপনাদের মাধ্যমে আমরা তাদের কাছ থেকে একটা জাস্ট ভিজিবল একটা অগ্রগতি আমরা দেখতে চাই এবং আমরা আগামীকালকে থেকেই পুরোপুরি সবকিছু স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে চাই। ঢাকা মেডিকেল কলেজের পরিচালক জানান চিকিৎসকদের নিরাপত্তায় আইন সংস্কার ও বিশেষ পুলিশ গঠন করা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য পুলিশের ব্যবস্থা করার জন্য বাংলাদেশের সকল হাসপাতালে সেটা একটু সময় সাপেক্ষ, সেই জন্য উনি একটু সময় নিয়েছেন, কিন্তু ওটা উনি কথা দিয়েছেন। আমার সাথেও ব্যক্তিগতভাবে ওনার আলাপ হয়েছে, উনি এটা করার চেষ্টা করবেন। এদিকে 2 দিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল 10টায় চালু হয় হাসপাতালগুলোর বহির্বিভাগ। ডাক্তার দেখছে, সেবা অনেক সুন্দর দিছে, পরীক্ষা দিছে, ওষুধ দিছে, স্লিপ লইছি, তারপরে ওনাকে ডাক্তার দেখাইছি, ছেলেদের দিয়েছি টেস্ট করার জন্য রক্ত টেস্ট। আমাদের চিকিৎসকরা সবসময় বদ্ধপরিকর যে আমরা রোগীদেরকে সেবা দেওয়ার জন্য, তবে আমাদের চিকিৎসকদের যে যৌক্তিক দাবি সেগুলোর দিকেও আমাদের কর্তৃপক্ষ সুনজর দিতে হবে। বুধবার থেকে হাসপাতালের বহির্বিভাগ খোলা থাকবে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। রাজশাহীর পদ্মা নদীতে চর মাজারদিয়া এলাকায় নৌকা ডুবে নিখোঁজ 4 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত এবং আজ ভোরে ঘটনাস্থল থেকে 2 কিলোমিটার দূরে খানপুর গ্রাম থেকে 4 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় হরিপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কবির। এর আগে রবিবার সন্ধ্যায় ছোট নৌকায় 16 জন যাত্রী কাজ শেষে বাড়ি ফিরছিলেন। তাদের নৌকাটি চর মাজারদিয়া ঘাটের কাছাকাছি পৌঁছলে ডুবে যায়। এ সময় বাকিরা সাঁতার কেটে পাড়ে আসতে পারলেও 4 জন নিখোঁজ হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। তবে পরদিন ভোর থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডামাডোল আর কারফিউয়ের প্রভাবে চরম অস্থিরতা শুরু হয় দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত পোশাক শিল্পে। এরপর গত কয়েকদিনের বন্যায় পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় ফের লোকসানে পড়ে ব্যবসায়ীরা। তবে সরকারের কার্যকর পদক্ষেপে দ্রুত ক্ষতি পুষিয়ে নেবার প্রত্যাশায় তারা। নারায়ণগঞ্জ থেকে আনোয়ার হোসেনের তথ্যছবিতে সৈয়দ মাহমুদের রিপোর্ট। 2023 সালে 38.4 বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে চীন ও ইউরোপীয় ইউনিয়নের পর বিশ্বের 3য় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ ছিল বাংলাদেশ। বিশ্ব বাণিজ্য সংস্থার এমন তথ্য পোশাক শিল্পে বিশ্বে বাংলাদেশের শক্ত ভিতের কথাই জানান দেয়। তবে সম্প্রতি নানা সমস্যার কবলে এই শিল্প। ব্যবসায়ীরা জানায়
জুলাইয়ে গণ আন্দোলনের সময় অনেক পোশাক কারখানা বন্ধ ছিল। ইন্টারনেট সেবা বন্ধ থাকায় যোগাযোগের অভাবে মুখ ফিরিয়ে নেয় ভিনদেশি অনেক ক্রেতা। এর মধ্যে হাজির হয় দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা। ইন্টারনেট বন্ধ থাকার কারণে সম্পূর্ণ একটা অন্ধকার অবস্থার মধ্যে আমরা ছিলাম। ওই সময় তারা আমাদের কিছু অর্ডার, যেগুলো আমাদের সাথে নিশ্চিত কথা হয়েছিল, এরকম বেশ কিছু অর্ডার কিন্তু অন্য কোনো দেশে শিফট হয়ে গেছে তখন অলরেডি। বন্যার কারণে যখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, তখন আবার তৃতীয় দফা কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত। রাজনৈতিক অস্থিরতায় পোশাক উৎপাদন ৫০% কমে যাবার কথা জানায় বিকিএমইএ। রপ্তানিতে ভাটা পড়ায় লোকসানে পড়ে শিল্প খাতটি। $2 বিলিয়ন মতো গত 1-1.5 মাসে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আরও যেটা বড় সমস্যা হয়েছে, এই মালগুলি আমাদেরকে এয়ারে পাঠাইতে হচ্ছে, যার ফলে যে এয়ার ফ্রেট পার কেজিতে চার্জ যেটা ছিল $2.5 বা ম্যাক্সিমাম $3, সেটা গিয়ে এখন $6 থেকে $7-8, আমেরিকাতে গিয়ে $8 পর্যন্ত উঠছে পার কেজি। তবে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজ কাজে লাগিয়ে বিদেশি ক্রেতাদের চোখ আটকাতে মরিয়া ব্যবসায়ীরা। তাকে নিয়ে যদি আমরা সামনের দিনগুলি নেগোশিয়েট করতে পারি, তাহলে ইউরোপ এবং আমেরিকা আমাদের যে এক্সপোর্ট ডেস্টিনেশন, বড় 2টা ডেস্টিনেশন, এই ডেস্টিনেশনে আমাদের এক্সপোর্টটা বাড়াতে পারবো বলে আমরা বিশ্বাস করি। পোশাক খাতের টেকসই উন্নয়নে সরকারের কার্যকর ও বহুমুখী পদক্ষেপ চায় কারখানা মালিক ও শ্রমিকরা। বায়ারকে সেফটি এবং তার মাল সময় মতো পৌঁছানোর এই নিশ্চয়তা প্রদান করা, এটা হলো আমাদের সর্বপ্রথম এখন কাজ। আমরা যেটা মনে করি রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা দরকার। এখন আমরা ভালোভাবে কাজ করতেছি, ভালোভাবে চলতেছে, যাতায়াত কোনো সমস্যা হইতেছে না। সৈয়দ মাহমুদ, RTV। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে চলন্ত ট্রেনে ঘুমন্ত অবস্থায় 4 যাত্রীকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় সোমবার দেশটির শিকাগোর কাছে একটি সাবওয়ে ট্রেনে এই ঘটনাটি ঘটে। সংবাদ মাধ্যম CNN এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ট্রেনটি ফরেস্ট পার্কের দিকে যাচ্ছিল, আর এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই হামলাকে একটি বিচ্ছিন্ন ঘটনা এবং উদ্দেশ্যহীন আক্রমণ হিসেবে বিবেচনা করছে পুলিশ। নারী চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার জেরে গ্রেফতার করা হয়েছে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের সদ্য সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। সোমবার রাতে সন্দীপকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। জানা যায় আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন আরজি করের প্রাক্তন এই অধ্যক্ষ। আজ সন্দীপকে আদালতে হাজির করা হবে। এদিকে খুন এবং ধর্ষণের ঘটনায় দোষীর সাজার ব্যবস্থা নিতে বিধানসভায় নতুন বিল আনার পথে রাজ্য সরকার। মঙ্গলবার বিধানসভার বিশেষ অধিবেশনে বিলটি আনা হবে। এদিন বিলটি নিয়ে বিধানসভায় আলোচনার পর তা পাশ করানো হবে বলে জানা গেছে। এদিকে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে আজও ধর্মঘট অব্যাহত রেখেছেন জুনিয়র চিকিৎসকেরা। ক্ষমতা টিকিয়ে রাখতে গোয়ার্তমের শেষ সীমায় ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 6 ইসরায়েলি বন্দী হত্যার প্রতিবাদে চলা বিক্ষোভের জেরে চাপের কাছে নতি স্বীকার না করার কথা বলেছেন তিনি। এদিকে হামাস বলছে যুদ্ধবিরতি চুক্তির পরিবর্তে ইসরায়েলি সামরিক বাহিনীর উপর নির্ভরশীল হয়ে পড়েছেন নেতানিয়াহু। এর পরিণাম ভয়াবহ হবে উল্লেখ করে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠনটি বলছে নেতানিয়াহু যদি যুদ্ধবিরতি চুক্তি না করেন তাহলে বাকি বন্দীদেরও কফিনে করে ইসরায়েলে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হবে। আবারও খেলার খবর, এবার ফুটবলের নতুন মৌসুম শুরু হতেই ইনজুরি জটিলতায় ফ্রান্স এবং স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। আগামী 6 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ন্যাশনস লিগ। সেখানে ফ্রান্সের স্কোয়াডে এডুয়ার্দো কামাভিঙ্গার পর মিডফিল্ডার শুয়ামেনি এবং ডিফেন্ডার মেন্ডিকেও পাচ্ছেন না দিদিয়ের দেশম। এদিকে 3 ফুটবলারই খেলেন রিয়াল মাদ্রিদের হয়ে। নতুন মৌসুম শুরুর আগেই দলটির ডিফেন্ডার ডেভিড আলাবা ছিলেন ইনজুরিতে। এরপর সে তালিকা লম্বা করেছেন জুড বেলিংহাম, জায়ান মার্তিনেজ, দানি সোবায়েস। এবার 3 ফরাসি ফুটবলারের ইনজুরি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কোচ কার্লো আনচেলত্তির।
দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।